এক শ্রেণীর মুসলমানরা তারা মুসলিম মহিলাদের সব সময় পদতলে রেখেছে। তোরা সন্তান উৎপাদন করবি, আমাদের সেবা করার জন্য তোদের জন্ম হয়েছে। কোথায় লেখা আছে এক শ্রেণীর মুসলমান মুসলিম মহিলাদের এইরকম সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি লাভ করতে দিচ্ছে না? তারা যদি সরকারি চাকরি করে তাহলে দ্বিতীয় বিয়ে করতে আসলে উদম কেলাবে। বামফ্রন্ট তো মুসলমানের ভোটে জিতত, তাই করেছে। তৃণমূল কংগ্রেসও তাই করেছে। বিজেপির তো মুসলমানের ভোট দরকার নেই। তিনি তো তোমার কোরআন খারাপ, এইসব খারাপ বলছে না। তিনি লেখার মাধ্যমে নারী স্বাধীনতা যে তোমরা হস্তক্ষেপ করেছো সেইটার উপরে বলছে। তসলিমা নাসরিনও বলেনি তুমি নামাজ পড়বে না, তুমি রোজা করবে না, তুমি ধর্ম করো, কিন্তু তুমি ধর্মের নামে গোড়ামি কেন? দল বেঁধে সেই সময় পথে নেমেছিল, আগুন জ্বালিয়েছিল কলকাতার রাস্তায়, তাদেরকে কারা ভুল বুঝিয়েছে? 90% নন বেঙ্গলি, এরা বাংলা পড়তে পারে না। তাহলে বলুন তো দ্বিখণ্ডিতিতে কি আছে? ওরা তো পড়েনি। তসলিমা নাসরিন এই কথাটাই বলেছে যে তুমি তোমার ওয়াইফ থাকতে তুমি লোভী হয়ে আরেকটা মহিলাকে বিয়ে করবে কেন? তোমরা দাড়ি টুপি রেখে এরকম দুর্নীতি করবে, আর আমি কামাল হোসেন আর কেউ শুভেন্দুবাবু কেউ বলতে গেলেই তারা দোষী হয়ে গেল। তাহলে নিজের সমাজটাকে আগে পরিবর্তন করুন। তসলিমা নাসরিন সেটাই চেয়েছিল। তিনি আরও সুন্দর সুন্দর বই লিখুক, যাতে মুসলিম কিছু মৌলবাদীর মুখে আবার ঝামা ঘষে দিতে পারে। এই মুহূর্তে যিনি আমার সাথে রয়েছেন, বামফ্রন্ট আমলে তিনি শিক্ষা ব্যবস্থার এক গুরু দায়িত্বে ছিলেন। তিনি এই সমস্ত বিষয় কিছু কাছ থেকে দেখেছেন। কামাল হোসেন তিনি এই মুহূর্তে রয়েছেন। স্যার, বেঙ্গলি বাড়িতে স্বাগত জানাচ্ছি। আপনি যে সময় অত্যন্ত সক্রিয় ছিলেন শিক্ষক হিসেবে বা অনেক দায়িত্বে ছিলেন, সেই সময় তসলিমা নাসরিন নামে একজন মহিলা লেখিকা এবং পেশায় তিনি চিকিৎসক ছিলেন, এক সময় বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই রাজ্য থেকে। বামফ্রন্ট আমল চলে গেছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি, বিজেপি তাকে আবার বাংলায় নিয়ে আসতে চলেছেন। কি বলবেন প্রথমত এই ব্যাপারে? প্রথমে বলবো যে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস তারা মৌলবাদীদের কাছে মাথা নত করেছিল, এটা স্বীকার করতে হবে। যে বামফ্রন্ট ধর্ম মানত না, কিছু মানত না। তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিই, তারা মুসলমানের ভোটের আশা করত। তারা এই দুটো দল পুরোপুরিভাবে মাথা নত করেছিল মৌলবাদীদের কাছে, আর সেই মৌলবাদীরাই তাদের কিন্তু জেতালো না। যে সুতরাং এই যে আমি বিজেপি নয়, কিন্তু সার্বিকভাবে বলছি যে একটা মহিলা এখানে ছিল, তাকে সাদরে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনতে চলেছে 1 তারিখে, এটা সাধুবাদ জানানো উচিত। কারণ কি, এই এক শ্রেণীর মৌলবাদীরা তারা প্রগতির বিরুদ্ধে, তারা বদ্ধ মনের মানুষ, তারা আধুনিকতার সঙ্গে আগিয়ে যেতে শেখেনি, তাদের সন্তানদেরও শেখেনি। যারা ওই মাদ্রাসা থেকে উৎপাদিত অথবা মাদ্রাসাটাকে তারা শয়নে স্বপনে ভালোবাসে, সেই এমন ধরনের মানে যারা মৌলবাদ, তাদের মৌলবাদী বলবই, তারাই হচ্ছে তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল। কারণ দ্বিখণ্ডিত কি ভালো করে পড়তে বলুন, লজ্জা কি সেটা ভালো করে পড়তে বলুন। আমি পরিষ্কার বলছি, আপনি দেখবেন, শুনছেন, বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গে মাদ্রাসায় যেসব মুসলিম মহিলা পড়ে তারা বলাৎকারের শিকার হচ্ছে। কাদের? ওই মৌলবীদের। আমার কথা নয়, সংবাদ সংস্থা বলছে। তাহলে যাদের হাতে নারী সুরক্ষিত নয়, যারা নারীকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে, সেই তসলিমা নাসরিন তার উপরে লিখেছে। যাদের হাতে নারী সুরক্ষিত নয়, তাদের হাতে এই সমাজ কিভাবে সুরক্ষিত হবে আপনি বলুন তো? যে সুতরাং তসলিমা নাসরিন আবার আসছে, সাধুবাদ জানাই। একজন শিক্ষক এবং লেখক হিসাবে তিনি আরও সুন্দর সুন্দর বই লিখুক, যাতে মুসলিম কিছু মৌলবাদীর মুখে আবার ঝামা ঘষে দিতে পারে। মানে এই যে একটা ন্যারেটিভ ছড়ানো হয়েছিল যে সমগ্র মুসলিম সমাজ তারা নাকি পথে নেমেছিল এই দুটি পার্টিকুলার বইটা নিয়ে, এটা কি সম্পূর্ণভাবে মিথ্যে? আমি তো নামিনি। আমার মতো বহু মানুষ তারা পথে নামেনি। আমার মতো বহু কম, তখন 16, 17, 20, 22 বছরে তারা জানে না। আগে এটা কেন করেছে জানেন তো? এক শ্রেণীর মুসলমানরা তারা মুসলিম মহিলাদের সব সময় পদতলে রেখেছে। কেন বলছি? এই কিছুদিন হলো 4-5টা মহিলা আপনার হাওড়া থেকে এসছে,
বলছে মুসলিম মহিলা, স্যার এই আমাদের না এই বাইরে পড়াশোনা করতে আসি, বলছি কেন তোরা পড়াশোনা, তোরা কোনো চাকরি করবি কেন রে, তোরা ঘরে থাকবি, আমাদের সেবা করবি। বাড়ির পুরুষরা বলছে। হ্যাঁ, একেবারে 100% গ্যারান্টি নিয়ে আমি বলছি। তারা বলছে আমার কাছে যে আমরা চাকরি পেতে চাই, আমরা MA MSc বিএড করেছি, আমাদের বলেছে তোরা সন্তান উৎপাদন করবি, আমাদের সেবা করার জন্য তোদের জন্ম হয়েছে। কোথায় লেখা আছে? এরা এক শ্রেণীর মুসলিম মহিলাদের এইরকম সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি লাভ করতে দিচ্ছে না, কারণ তাহলে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। মুসলিম সমাজে মহিলারা যদি উচ্চশিক্ষিতা হয়, তারা যদি সরকারি চাকরি করে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে আসলে উদম কেলাবে, বাংলা কথাটা উদম কেলাবে। আর সেই জন্যেই এরা নারী স্বাধীনতা সবসময় খর্ব করে রাখার প্রবণতা বাংলাদেশেও হয়েছে, এখানে হয়েছে। কিন্তু এই দুই সরকারের আমি মেনে নিতে পারলাম না। বামফ্রন্ট খুব মুক্ত মনের মানুষ ছিল। আমার সাধারণ শিক্ষক থেকে কামাল হোসেন তৈরি করার পিছনে বামফ্রন্ট ছিল, কিন্তু বামফ্রন্টের ওই নীতিটা আমি মানতে পারলাম না। এরা করার কিছু ছিল না, বামফ্রন্ট তো মুসলমানের ভোটে জিতত, তাই করেছে। তৃণমূল কংগ্রেসও তাই করেছে। বিজেপির তো মুসলমানের ভোট দরকার নেই, মুসলমানরা ভোট দেয় না, সেই জন্যেই তৈসির মারিন ফিরে আসছে। এইবারে দেখা যাক পরবর্তীতে কি ঘটে। তবে এটা ঠিক, তৈসির মারিন এবার হাত খুলে লিখবে, মন খুলে লিখবে, কারণ বাংলার মাটিতে বসে লিখবে কি? লেখা উচিত, অবশ্যই লেখা উচিত, বাংলার মাটিতে বসে লেখা উচিত। দেখুন এরা না প্রচুর ধরনের মানে ইচ্ছা করে করে সব বানায়, মানে বিভিন্নভাবে ইচ্ছা করে করে সব বানায়। আমি আপনাকে বলছি, তাদেরকে পড়াশোনা করতে বলছি। এই বিশ্বে প্রথম, আমি রেকর্ড নিয়ে বলছি, এই বিশ্বে প্রথম যে ইউনিভার্সিটি হয়েছিল স্পেশালি মহিলাদের জন্য, সেটার নাম কায়রুন বা ফেজ ইউনিভার্সিটি, মরক্কোতে 859 খ্রিস্টাব্দে। কে করেছিল? ফাতিমা আল ফাইয়া তিনিই করেছিলেন 859 খ্রিস্টাব্দে। কেন করেছিলেন? মুসলিম মহিলাদের স্বাধীনতার জন্যে। আর এটা আমি বানিয়ে বলছি, তাদের বলছি পড়াশোনা করুন। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমবঙ্গে 2001 সালে এই প্রশ্নটা এসেছিল যে বিশ্বের প্রথম ইউনিভার্সিটির নাম কি, ফেজ অর কায়রুন ইউনিভার্সিটি। সেটা তৈরি করেছিল ফাতিমা আল ফাতি। তাহলে তিনি যদি তখন জেগে ওঠে নারী শিক্ষার জন্যে, অনেক পরে তো তসলিমা নাসরিনের মতো আরও অনেক এসছে। হ্যাঁ, ওই যে বাংলাদেশের বেগম রোকেয়া, যার নামে স্কুল হয়েছে এখানে, সেখানে কিচ্ছু করেনি, কিন্তু এখানে স্কুল হয়েছে। তিনি নারী স্বাধীনতার জন্য এই করেছেন, নারীদের পড়াশোনার জন্য এই করেছে। তাহলে অসুবিধাটা কোথায়? তিনি তো তোমার কোরআন খারাপ, এইসব খারাপ বলছে না, তিনি লেখার মাধ্যমে নারী স্বাধীনতা যে তোমরা হস্তক্ষেপ করেছো সেইটার উপরে বলছে। যারা দল বেঁধে সেই সময় পথে নেমেছিল, আগুন জ্বালিয়েছিল কলকাতার রাস্তায়, তাদেরকে কারা ভুল বুঝিয়েছিল? আপনি তো সেই সময় ছিলেন। দেখুন, যারা আমি দেখেছিলাম, এই রাজাবাজার, মৌলালি, এন্টালি, পাকসার্কাস, এরা 90% নন বেঙ্গলি, এরা বাংলা পড়তে পারে না। তাহলে বলুন তো দ্বিখণ্ডিতিতে কী আছে? ওরা তো পড়েনি, ওরা তো পড়েনি। যেমন অনেকে আছে যারা কোরআন কি সেটা ভালো করে না পড়ে শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? আমার নামাজ পড়তে দেবে না, বাইরে নামাজ পড়তে দেবে না, আমার এই করতে দেবে না। এরা পড়াশোনা করে না, আর পড়লেও সেটার মানে বুঝতে পারে না। তাহলে যারা নেমেছিল তারা কিন্তু নন বেঙ্গলি। বাঙালি যারা শিক্ষিত বাঙালি কজন নেমেছিল আপনি বলুন? আর যারা নেমেছিল তারা ওই দাড়ি টুপি আছে মাওলানা টাইপের, সাধারণ বোধবুদ্ধি এই অনেক মাওলানা নেই, আমি সব মাওলানাকে বলছি না, অনেক মাওলানায় বোধবুদ্ধি নেই। তাই আমি বলবো তসলিমা নাসরিন এসে আবার আধুনিক মন নিয়ে, আমরা তো বলছি না, তসলিমা নাসরিনও বলেনি তুমি নামাজ পড়বে না, তুমি রোজা করবে না, তুমি ধর্ম করো, কিন্তু তুমি ধর্মের নামে গোড়ামি কেন? ধর্মের নামে মুসলিম মহিলাদের উপরে বলাৎকার কেন? ধর্মের নামে মুসলিম শিক্ষিত মহিলাদের তাদের বেশি পড়তে দেবো না, তোদের বেশি পড়তে দেবো না। আপনি অবাক হয়ে যাবেন, এই কয়েকটা মাদ্রাসা আমি এমনি গেছিলাম, তার ইনভাইট করেছিল, গার্লস মাদ্রাসা। আপনি অবাক হয়ে যাবেন, পড়াচ্ছেন দিদিমণি, পড়ছে মহিলারা 6-7 পড়ে, সেই 6-7 যারা পড়ছে তাদের সব ঢাকা, টিম করে মুখ চোখ দেখা যাচ্ছে, আর যিনি পড়াচ্ছেন সেই ম্যাডাম, তারও টিম করে চোখ দেখা যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। মানে মুসলিম মহিলাও এই বাচ্চা, মুসলিম দিদিমণি বাচ্চাদের দেখা হারাম, নিষেধ, এরাও দিদিমণিকে দেখবে না। এটা শিক্ষা? এখানে আধুনিক শিক্ষা হয়? আপনি বলুন তো। মানে এই পোশাকে আপনার আপত্তি রয়েছে?
আমি একজন শিক্ষক, আমি ছাত্রছাত্রী বুঝতে পারছি কি ছাত্রী বুঝতে পারছি, তার মুখের অভাব দেখবো না? বুঝতে পারলাম, তার মুখের অভাব দেখবো না, এটা কি হবে সে তো বলবে। অর্থাৎ ওখানে এই শিক্ষা, এই যে পুরোপুরি ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, আধুনিক শিক্ষা ইসলামিক শিক্ষা দিক, কিন্তু আধুনিক শিক্ষা না হলে তারা খাবে কি করে বলুন? তারা বৃহত্তর সমাজে লড়াই করবে কি করে? তারা অন্য সবার সঙ্গে পিছিয়ে আছে, মুসলিম কমিউনিটি মানে অনেক পিছিয়ে আছে, তাহলে তারাও হিন্দু কমিউনিটির সঙ্গে তো শেয়ানেশা লড়াই করবে, চাকরি করবে, তবে তো এই সোসাইটির পরিবর্তন হবে। সেটা করতে দেবে না এরা। হিন্দুদের, তসলিমা নাসরিনকে, আমাকে, শুভেন্দুবাবুকে সমালোচনা করবে, কারণ এরা মুসলমানদের বিরুদ্ধে বলছে। একেবারে নয়। তোমরা সমাজ গঠন করো, তোমার সমাজে নোংরা জমে আছে। কেন বলছি? এই যে শেখ শাহজাহান, জাহাঙ্গীর, হ্যাঁ, আর সব মুসলিম, তারা তো নামাজ পড়তো, রোজা করতো, তারা তোলাবাজি করে কি করেছে রাজ্যটাকে আমরা নিজেরাই জানি। তাহলে ইসলামে তোরা নিষিদ্ধ, তাহলে এটা কেন করছে? আবার দেখুন যে বিভিন্ন জায়গায় আমি দেখছি যে তো আপনার ওই কন্যাশ্রী সেটা পেয়েছে ছেলেরা, আপনি নিজে দেখেছেন, সেটা পেয়েছে ছেলে, যেটা পুরুষরা কিন্তু মেয়েদের ছদ্মবেশে কিন্তু করে, তারা সব মুসলমান, তাদের দাড়ি টুপি আছে, বোরখা পরে করেছে। হ্যাঁ, তাহলে তাদের সমাজটাকে, আপনার মুসলিম সমাজটাকে আপনার আগে পরিবর্তন করুন, তারপরে আপনি হিন্দুদের, উমুকদের, কামাল হোসেন তাদেরকে সমালোচনা করবেন। নিজের সমাজটাকে নোংরায় পরিণত হয়েছে, নিজের সন্তান সন্ততিকে আধুনিকতার আলো দেখাচ্ছে না। কেউ যদি আবার বলে এরা আধুনিক হোক, এরা চাকরিবাগ, তাদের অত বিরোধিতা কেন? একটাই কারণ, বিরোধী কি এই মৌলানা যাদের কথা বললেন, মৌলবাদী যারা রয়েছে তাদের এবং বাড়ির পুরুষদের আপত্তি রয়েছে? শুধু মৌলানা নয়, এখন অনেক শিক্ষিত দেখেছি তাদের দাড়ি টুপি নেই, তারাও কিন্তু তারাও এটা করছে। মানে এটা কেন করছে আমি তো বুঝতে পারছি না, যে তারা কি ভালো করে পড়াশোনা করে না, না সেখানে থাকতে পারবে না বলেই? তাহলে সোসাইটিকে তো শুধু মৌলবি আর মাওলানায় ভরে যাবে? আপনি বলুন তো, তাহলে ভরে যাবে? যে কেন এই সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি, ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স হচ্ছে না, তার একটাই কারণ। আপনি দেখুন এসএলএসটি 2016-তে যে চাকরি চুরি হয়েছে, পয়সা দিয়ে টাকা পেয়ে, তার ভিতরে বেশি মুর্শিদাবাদ, মালদায় তাদের দাড়ি টুপি আছে অনেকের। তাহলে তোমরা দাড়ি টুপি রেখে এরকম দুর্নীতি করবে, আর আমি, কামাল হোসেন, আর কেউ, শুভেন্দুবাবু কেউ বলতে গেলেই তারা দোষী হয়ে গেল। তাহলে নিজের সমাজটাকে আগে পরিবর্তন করুন। তসলিমা নাসরিন সেটাই চেয়েছিল, নারী স্বাধীনতা, যে 4টে বিয়ে করতে পারবে না, না সমস্যা পড়ে যাবে। এই যে অভিন্ন দেওয়ানি না, এত বিরোধিতা কেন? আমি আর 4টে বিয়ে করতে পারবো না, তো সর্বনাশ হয়ে যাবে আমার, তাহলে চলবে কি করে? আমি তো 4টে বিয়ে করতে পারবো না, আমি থাকবো কি করে? ঠিক তসলিমা নাসরিন এই কথাটাই বলেছে, যে তুমি তোমার ওয়াইফ থাকতে তুমি লোভী হয়ে আরেকটা মহিলাকে বিয়ে করবে কেন? উইদাউট এনি, তার দুর্বলতা নেই, তবুও তাকে কেন বিয়ে করবে? এইটা তসলিমা নাসরিন বলতে এসেছিল, আমিও বলছি, আরও অনেকে বলছে। সুতরাং এই মুসলিম যারা এই সমস্ত মৌলবি মাওলানা, এদের বলবো মুক্ত মনের হন, নিজের সমাজটাকে আগে ঠিক করুন। নিজের চোর ডাকাতে ভর্তি, আজকের যে জায়গায় যান, আপনি জেলে যান, যেখানে যান মুসলমান আছে 70 থেকে 80%, তাহলে সেই সমাজটাকে আগে শুদ্ধ করুন, তারপরে তসলিমা নাসরিনের পিছনে কাটি দেবেন, আমার পিছনে কাটি দেবেন, শুভেন্দুবাবুর পিছনে কাটি দেবেন। আচ্ছা, এখনো তো অনেকে সুর হয়তো রাস্তায় নেমে প্রতিবাদ করছে না, কিন্তু অনেকে কিন্তু এই তসলিমা নাসরিনের বাংলায় আসনে অনেকে বিরোধিতা ইতিমধ্যে নিজেদের মধ্যে শুরু করেছেন। মানে কি মনে হচ্ছে, আবার কি ওই বাম আমলের যে দাঙ্গা, সেই দাঙ্গা কি এবারে বিজেপি সরকার করতে দেবে রাস্তায় নেমে? শুনুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওখানে বুঝে গেছে, বুঝলেন তো, ওই নামাজের, ওই যে নামাজ পড়তে যাব জোর জবরদস্তি করে, সে বুঝে গেছে। হে বলে 1 কোটি নিয়ে যাব, 100 লোকজন নেই। তারপরে সে দেখলো পুলিশের লাঠিটা, দেখলো ও বাবা, এ তো মমতা ব্যানার্জির নরম লাঠি নয়, এ তো শুভেন্দুর, বাবারে খুব জবরদস্ত লাঠি, এ তো আমার পিছনে পড়লেই হাড়ফাড় ভেঙে যাবে, সুটসুট করে পালিয়ে গেল। যারা মাঠে নামবে না এইবারে, তাদের শুভেন্দুবাবু দেখিয়ে দেবে, কাল ওই যে আইন করেছে না, ওই আইনে সব ফেসে যাবে। হ্যাঁ, দেখুন, একটা মুসলমান কিন্তু বলছে না, বারুইপুরে যে শিশুকে হত্যা করা হলো, হ্যাঁ, সে একটা শ্রেণীর ছিল, কিন্তু আমরা সবাই জানি। তাহলে তার বাবা না দাদাকে মাননীয় মুখ্যমন্ত্রী এক জায়গায় চাকরি দিয়েছে, সেটা একবার বলবে না। এই যে ছোট্ট তামান্নার বিচার পায়নি এতদিন, তাহলে তাদের বিচার করে দিল কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী। আবার যাকে এনকাউন্টার করলো ওই বারুইপুরে, সে কিন্তু মুসলমান নয়, হিন্দু।
তাহলে মুসলমান হলে কিন্তু এরা বিরাট হয়ে যেত, ওরে বাবা যোগী আদিত্যনাথ আবার বাংলা এসেছে, অর্থাৎ সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি নিয়ে সব সময় এক পক্ষ চেপে কথা, বুঝলে, এক পক্ষ চেপে কথা। কেন বাংলায় থাকবো, মন্দির মসজিদ পাশাপাশি আছে, মসজিদের পাশাপাশি সহাবস্থান, হিন্দু মুসলিম আমরা এক জায়গায় থাকি, এই জিনিসটা কেন মেনে নিতে পারছে না? এই জিনিসটা কেন মেনে নিতে পারছে না? ব্যাপারটা বুঝতে পারছেন? যে মাদ্রাসাগুলোতে, খারিজি মাদ্রাসাগুলোতে ইসলামিক শিক্ষা বেশি শেখানো হয়, কেন হাতের কাজ শেখানো যায় না? কিছু হাতের কাজ শেখানো যেতে পারে। এবং তসলিমা নাসরিন থেকে শুরু করে যারা মুক্ত চিন্তার, তারা কিন্তু এই কথাগুলো বারবার বলছে। আর এরা তসলিমা নাসরিন 1 তারিখে যদি নেমেছে মাঠে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে পাকসার কাছে এই যে আমাদের ওয়াই চ্যানেলে দেখে নিয়েছে যে দাড়ি টুপি আছে, সে কি ছুটছে। তুই কি নিট পরীক্ষা দিয়েছিস? আর শুক্রবার তো, তা শুক্রবার দিয়ে নামাজ না পড়ে ওখানে গেছিলিস কেন? শুভেন্দুবাবু শুক্রবারই বলছে ক্ষেপে আগুন হয়ে যাচ্ছ। শুক্রবার দিন নামাজ না পড়ে ওই আন্দোলনে গেলে কি করে? আর যারা শুক্রবার জেনেও ওই মিছিলটা করেছে, তাদের কেন তাদের হয়ে কথা বলছে না? তাদের বলতে পারেন নেই শুক্রবার দিন আমরা জুম্মাবার আমরা নামাজ পড়ি, শুক্রবারটা করবেন না? এটা দেখবে না কোনো দিনই। যেখানে এতদিন সিপিএম যা করেছে, এদের তৃণমূল আরও বেশি করেছে। এইবারে এক শ্রেণীর মুসলমান আরেক শ্রেণীর মুসলমানকে 12টা বাজিয়ে দিয়ে তবে ছেড়ে দেয়। তসলিমা নাসরিনের যে দুটি বই নিয়ে, লজ্জা এবং দ্বিখণ্ডিত নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বাম আমল থেকে, সেই চর্চার অবসান তো শেষ হচ্ছেই। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বেঙ্গল লিবার্টিতে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি 2টি পেজের উল্লেখ করেছিলেন। সেখানে নাকি ইসলাম ধর্মের একটা তীব্র নিন্দা করেছেন তসলিমা নাসরিন। হুমায়ুন কবির এই বিষয়ে কিছু বলেননি, নওশাদ সিদ্দিকীও এই বিষয়ে কিছু বলেননি, এবং বলার সাহসও রাখেনি তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতৃত্বরা। তবে আমার পাশে যিনি বসে রয়েছেন, শিক্ষক মাস্টার মশাই নামে যিনি পরিচিত, কামাল হোসেন, তিনি 2টি বইই পড়েছেন এবং বাম আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন এবং চোখের সামনে দেখেছেন পথে আগুন জ্বলতে। এবং তিনি মনে করছেন বিজেপি সরকারের এই নতুন যে বাংলা গঠন হয়েছে, সেই বাংলাতে যদি কেউ পথে নেমে প্রতিবাদ করে, তাহলে সেক্ষেত্রে যোগ্য জবাব দিয়ে দেবে এই রাজ্যের পুলিশই। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।